বাঙালিদের ঘুরতে যাওয়া মানে খালি দীঘা, পুরী, দার্জিলিং নয়। বাঙালিদের মনের সাথে এক অদ্ভুত টান জড়িয়ে আছে শান্তিনিকেতনেরও। আর সেই কারণে বাঙালিরা সারা বছর শান্তিনিকেতনে যায়। আসো তাহলে তোমাদের ঘুরে দেখাই সপ্তাহের শেষে শান্তিনিকেতন এবং সোনাঝুরির হাটের পাশেই থাকার বেস্ট অপশন। এইবার শান্তিনিকেতন যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন নাম্বার 22309। এছাড়াও তোমরা বেস্ট অপশন আরেকটা পেয়ে যাবে সকাল 10টায় শান্তিনিকেতন এক্সপ্রেস। বাকি ট্রেন ডিটেলসটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিও। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্যাকপ্যাকিং বন্ড। সো আমরা আজকে চলে এসেছি সকাল সকাল বন্দে ভারতে চেপে আমাদের সবার প্রিয় খুবই চেনা শহর বোলপুর শান্তিনিকেতনে। তো একদম স্টে টিউন, লাস্ট অবধি ব্লগটা দেখতে থাকবে। সো আমরা একটা বার্গেনিং করে টোটোতে উঠে পড়েছি। আমরা যেখানে থাকছি সেখানে স্টেশন থেকে যেতে নিচ্ছে হচ্ছে 150 রুপিস। হোটেলে যাওয়ার পথে দেখতে পেলাম তথাকথিত ক্লাসরুমের থেকে আলাদা খোলা আকাশের নিচে ক্লাসরুম, এছাড়াও অনেক পুরনো বট গাছ। আর তারপরে সোনাঝুরির হাটের মাঝখান থেকে চলে গেলাম আমাদের স্টেকেশন আজকে রাম শ্যাম ভিলেজ রিসর্টে। সো আমরা 9:30টার সময় টোটো নিয়ে নিয়েছিলাম স্টেশন থেকে, বোলপুর স্টেশন থেকে। তো এখানে আসতে প্রায় আধা ঘন্টা লেগেছে। একটু রাস্তাটা একটু খারাপ ছিল, ওই সোনাঝুরির হাটের আসতে যে রাস্তাটা পড়ে ওই মোড়টা থেকে। বাকি এমনি আপনারা যদি বাই কার আসতে চান তো আরও আগে চলে আসতে পারেন। বাই দ্য ওয়ে আমরা রয়েছি হচ্ছে রাম শ্যাম রিসর্টে। আমরা রিসর্টের ওল্ড ইউনিটটায় ছিলাম আর আমরা রুম পেয়েছিলাম ছাদের লাগোয়া। সো আমরা চলে এসেছি রামশ্যাম রিসর্টের আমাদের রুমে। সো রুম টুরটা চট করে দেখিয়ে দিই। সবার আগে বলি যে আমরা একদম ওপরের ফ্লোরে রয়েছি, মানে একদম এখান থেকে টেরেসটা দেখা যাচ্ছে। আর আশেপাশে আরও অনেক রুম রয়েছে। জাস্ট দরজা দিয়ে ঢুকতেই প্রথমেই আছে লেফট সাইডে বাথরুম। বাথরুমটা একদম কোজি বাথরুম, ছোট্ট পরিষ্কারটাই হচ্ছে মেন। তারপরে এখান থেকে আসতে আমাদের বিশাল বড় একটা বেড রয়েছে, মানে যথেষ্ট, মানে দুজনের জন্য একদম এনাফ। এখান থেকে চলে এসে এখানটায় আমাদের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তারপরে একটা মেয়েদের জন্য স্পেশালি সাজার ভাজার জায়গার জন্য একটা সুন্দর ড্রেসিং টেবিল মতো করা রয়েছে। মিনি ফ্রিজ রয়েছে, একটা ক্যাবিনেট রয়েছে। ফ্রিজটা আপাতত চলছে না, বন্ধ আছে। টিভি এখানটায় রয়েছে, খাবার, ছোট্ট জানলা রয়েছে বাইরের ভিউয়ের জন্য। এখান থেকে বেরিয়ে তোমরা অসাধারণ অসাধারণ একদম আমরা সোনাঝুরি হাটের মধ্যে রয়েছি। জাস্ট দেখো, তো একটুখানি চেঞ্জ হয়ে ফ্রেশন আপ হয়ে লেটস গো হাটে যাব। এই টাইমে শান্তিনিকেতনে অফ সিজন থাকায় সোনাঝুরি হাট মূলত শনিবার হলেও বেশ ফাঁকা ছিল। তোমরা আসলে কিন্তু কম দামে বার্গেনিং করে অনেক জিনিস কিনে নিতে পারো। বেশ অনেকক্ষণ সোনাঝুরির হাটে ঘোরাঘুরি করার পর আমরা চলে গেছিলাম রবীন্দ্র ভারতীতে। প্রথমেই দেখলাম
তালধ্বজ। এই বাড়িটি ঠিক সামনেই একটি বিশাল তাল গাছ ছিল। তাল গাছটির বাড়ির ছাদ পুড়ে উপরে উঠে গিয়েছিল। সেই তাল গাছটা ঘিরে এই বাড়িটির নির্মাণ হয়। উপাসনালয় এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1891 সালে নির্মাণ করেন। উপাসনালয়ের দেয়াল রঙিন কাঁচ দিয়ে তৈরি, যা বেলজিয়াম থেকে আনা হয়েছিল। প্রতি বুধবার এখানে সকালে সাপ্তাহিক উপাসনা হয়। তো আপনারা আসতে চাইলে সাদা বস্ত্র পরে আসলে এখানে ঢুকতে দেওয়া হয়। 1863-64 সালে এই বাড়িটি নির্মাণ হয় অতিথিশালা হিসাবে, মানে গেস্ট হাউস হিসাবে। পরবর্তীকালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের এখানটায় মিউজিয়াম হয়, বাট এই মুহূর্তে এটি পুরোপুরি বন্ধ রয়েছে। আর এই জানতে পারলাম এই বাড়িটির সামনেও রাম কিঙ্কর বেইজের একটা অদ্ভুত আশ্চর্যজনক স্কাল্পচার তৈরি করেছিলেন। যেটা আমি দেখালাম, মেলা আগে এখানে হতো। 1961 সালে যে সোনাঝুরির মেলাটা, মানে হাটটা, সেটা এখান থেকে হস্তান্তর হয় ওখানে। এখানে এই টাইমে ঢোকা যায় না, বাট স্পেশাল অকেশনগুলোতে, পৌষ পার্বণ বলুন, আরও যেগুলো স্পেশাল অকেশন আছে সেখানে সেদিনকে আপনারা আসতে পারবেন, বাট সাদা বস্ত্রটা নিয়ে আসতে হবে এখানে ঢোকার জন্য। নাট্যঘর, ডিপার্টমেন্ট অফ মিউজিক, ড্রামা অ্যান্ড ডান্স। ইগলু বাড়ি, বিনা ভিতের এই বাড়িটা দুজন ওয়েস্ট বেঙ্গলের আর দুজন বাংলাদেশের, মোট 4 জন স্টুডেন্ট 2012 সালে এই বাড়িটি বানিয়েছে। এটা হচ্ছে কলা ভবনের পাঠ। এখানে ইন্দিরা গান্ধী, সত্যজিৎ রায় সবাই পড়াশোনা করে গেছেন। সত্যজিৎ রায় এখানটায় বয়েজ হস্টেলে থাকতো। রাম কিঙ্কর বেইজ এই স্কাল্পচারটা নির্মাণ করেন মাটি ছুঁড়ে ছুঁড়ে। কোনো রকমের টুলস এই স্কাল্পচারটা বানাতে ইউজই করেননি উনি। কি অসাধারণ না? রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ে মীরা দেবী এই বাড়িতে থাকতেন। মালঞ্চ উপন্যাসটি এই বাড়িটা কেন্দ্র করেই কিন্তু লেখা। 1940 থেকে 43 সাল পর্যন্ত সত্যজিৎ রায় এখানেই থাকতেন। তো আমরা একদম বিশ্বভারতী থেকে গেট দিয়ে ঢুকতেই গাইড নিয়েছিলাম এই কারণেই যে অনেক কিছু ইনফরমেশন যেগুলো আমাদের অজানা, যেমন সাল বলুন বা কে কোথায় কখন কি গড়েছে, সেগুলো সব তো আমরা জানি না। তো তাই জন্য ওখান থেকে আমরা গাইড নিয়েছিলাম। গাইড 150 টাকা নিয়েছে। এবার আপনারা যদি চান উইদাউট গাইডেও আসতে পারেন। আমরা একটা পয়েন্ট অবধি আসলাম, এবার আবার ফেরত যাচ্ছি। মিউজিয়ামে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউ না, তো সরি আপনাদেরকে দেখাতে পারবো না, বাট আপনারা আসলে অবশ্য করে মিউজিয়ামটা ভিজিট করবেন। সো আমরা একটা মিউজিয়াম দেখে জাস্ট বাইরে বেরোলাম। মিউজিয়ামে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি যেহেতু অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের দেখাতে পারি। জাস্ট বাইরেটায় ফটো ভিডিও করলে কোনো অসুবিধা হবে না। সো এখানটায় হাতে সময় নিয়ে আসবে, মানে তোমরা যদি শান্তিনিকেতন আসো স্পেশালি এটার জন্য, এখানে মিউজিয়ামের জন্য একটা দিন আলাদা করে বেছে রাখবে, বাকি অন্য দিন বাকি জায়গাগুলো ঘুরে নেবে। এই বাড়িটিতে রবীন্দ্রনাথ ঠাকুর এসে থাকতেন। তো আমরা জাস্ট গিয়ে একটুখানি জুতো খুলে গিয়ে দেখলাম ওনার বসার জায়গাটা খুবই সুন্দর, মানে বৈঠকখানা যেখানটায় খুব সুন্দর করে ডেকোরেট করে চারিদিকে চেয়ার, সোফা, মানে বেদি করা রয়েছে ছোট ছোট একদম নিচে রয়েছে। আর এই ওনার বাড়ি এখানটায় আগে যেতে দিত, বাট ওই আর কি অত্যাচারের জন্য এখন আর বন্ধ হয়ে গেছে।
উফ কি সুন্দর জায়গা, মানে সত্যি এসে এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যাবে। একটা গায়ে কাটা দিচ্ছে, মানে আমরা কবি ঠাকুরের মাটিতে আমরা মানে রয়েছি, যেখানে ঠাকুর হেঁটে বেড়াতেন, থাকতেন সারাদিন। উফ, একটা অদ্ভুত ফিলিংস লাগছে। ঠাকুরের ব্যবহৃত গাড়ি, ও এই বাড়িটি যে দেখছেন, এই বাড়িটি হচ্ছে মাটির তৈরি একদম বাড়ি, শ্যামলী। এই বাড়িটির স্থানীয় কারিগর গৌর মণ্ডলের তৈরি একটা সাঁওতাল উনি বানিয়েছিলেন। এই বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুর গৃহপ্রবেশ করেছিলেন ওনার ৭৪তম জন্মবার্ষিকীতে। আর গান্ধীজির ওয়াইফের সাথে এই বাড়িতে এসে থেকেছেন। ইভেন রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর যখনই গান্ধীজি আসতেন, এই বাড়িতেই উনি থাকতেন, স্টে করতেন। মানে রবীন্দ্রনাথ ঠাকুর যে খুবই শৌখিন ছিলেন, এখানে এসে আমি বুঝতে পারছি। ওনার ওখানে একটা সাদা রঙের যে মেন বাড়িটা, ওটা দেখালাম। এখানে আরেকটা বাড়ি জাস্ট তোমাদের দেখালাম। তারপর মাটির বাড়ি রয়েছে, আরেকটাও বাড়ি রয়েছে যেখানে 3 দিক খোলা। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটার ডিজাইন করেছেন সোনানাথ ঠাকুর, যেটা দেখাই। 3 দিক খোলা বারান্দা রয়েছে একদিকে, ভীষণই সুন্দর। জাস্ট অসাধারণ। আরেকটা বাড়ি আছে, সেটা হচ্ছে এইটি। প্রত্যেকটা বাড়ির একটা করে নাম। মানে যখন যেই বাড়িতে ইচ্ছা হতো উনি এখানে থাকতেন। আর সব জায়গায় একটা করে বসার জায়গা, মানে বসার জায়গা, যেমন ওই সাদা বাড়িটার সামনে সুন্দর খড় দিয়ে তৈরি করা। তারপর এখানটায় যেমন এটা একটা বসার জায়গা, আবার ওইদিকেও একটা বসার জায়গা। মানে খুবই সুন্দর লাগছে, মানে চারিদিকে ওনার যখন যেই বাড়িতে ইচ্ছা হতো থাকতেন। বিশ্বভারতী থেকে ঘুরে এসে ভীষণ খিদে পেয়ে গেছিল, সো আমরা রামশ্যামে ফিরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। ভেজ থালি, মাটন ডাক বাংলো আর পমফ্রেট মাছ। অসাধারণ ছিল খাবারটা একদম। পেট পুজো করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম সোনাঝুরির হাটে কেনাকাটা করতে। প্রচুর জিনিসপত্র কিনে ফেলেছি। তারপরে কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম কোপাই নদীর ধারে সানসেট দেখতে। কি যে সুন্দর মনোরম ওয়েদারটা তখন ছিল, বলে বোঝাতে পারবো না সত্যি। নদীর ধারে অনেকক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা চলে গেছিলাম কঙ্কালীতলায় সন্ধ্যা আরতি আর পুজো দেওয়ার জন্য। কঙ্কালীতলায় পুজো দিয়ে আমরা এবার ঘাটে যাচ্ছি আরতি দেখার জন্য। তো আপনারা যদি সন্ধ্যা আরতি দেখতে চান তাহলে 6:40 আরতি শুরু হয়। আমরা এই আরতির দিকে যাচ্ছি, জাস্ট ইয়ে থেকে, মন্দির থেকে বেরিয়ে, যেখানে ঢুকবেন মন্দির থেকে বেরিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে আরতির দিকে যাচ্ছি। पते हार हार महादेव।
দেখলাম আরতি, সত্যি খুবই ভালো লাগলো। মানে প্রথমবার আমি এখানে এসে আরতি দেখলাম, এর আগেও এসেছিলাম বাট আরতি তখন হতো কি না আমি জানি না ঠিক, বাট প্রথমবার এখানে আরতি দেখে, গঙ্গা আরতি দেখে আমার খুবই ভালো লাগলো। সারাদিন এত ঘোরাঘুরির পর খুবই টায়ার্ড ছিলাম, তাই ডিনারটা ঘরেই সেরে ফেলেছিলাম। নিয়ে নিয়েছিলাম হচ্ছে চিকেন বাটার মশালা আর নান। গুড মর্নিং ফ্রম শান্তিনিকেতন। ভোর বেলায় ঘুম ভেঙে গেছিল, সব ঘুম ভাঙতেই আমরা চলে এসেছিলাম সোনাঝুরের এই জঙ্গলটাতে। খুবই শান্ত পরিবেশ ঘুরে তারপরে আবার রিসর্টে ফিরে আমি যে ওল্ড ইউনিটে ছিলাম তার পেছন দিকে নিউ ইউনিটটা, সেখানে একবার চলে এসেছিলাম সুইমিং পুলে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে। তো আপনারা যদি আসেন তাহলে দেখে নেবেন ওল্ড ইউনিটে থাকতে প্রেফার করবেন নাকি নিউ ইউনিটে। এছাড়াও এদের জায়গাটা, প্রপার্টিটা এতটাই বড়, অনেক রকমের অপশন আছে। তো ওদের ওয়েবসাইট প্লাস আপনারা গোয়াইবিবো, মেক মাই ট্রিপ যেখান থেকে বুকিং করতে চাইবেন, প্লিজ অপশনগুলো দেখে নিয়ে সেই হিসাবে আপনারা বুক করে নিতে পারেন। যাদের অনেকবার শান্তিনিকেতন ঘোরা আছে তারা এই রিসর্টে খালি রিল্যাক্স করার জন্য আসতে পারেন, কারণ এত সুন্দর পরিবেশ, এত কিছু এই রিসর্টের মধ্যে আছে, সত্যি খুবই ভাল লাগবে টাইম স্পেন্ড করে। আর স্পেশালি যারা মা বাবাকে নিয়ে আসতে চান তারা তো অবশ্যই এখানে আসবেন, এসে টাইম স্পেন্ড করবেন। নেক্সট বার আমিও ভেবেছি মাকে নিয়ে আসবো, খুবই ভাল লাগবে মায়ের। আর এই যে ডোমগুলো, এগুলো নাকি নতুন হয়েছে। সো এই ছিল আমাদের শান্তিনিকেতনের ছোট্ট ট্রিপ। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কেমন লেগেছে। নেক্সট তোমাদের কেমন ভিডিও আনলে তোমাদের মানে তোমাদের পছন্দের মতন কেমন ভিডিও আনলে তোমাদের ভাল লাগবে, সেটা আমরা অবশ্যই ট্রাই করব। আপাতত আজকে আমরা বেরোচ্ছি। শান্তিনিকেতনের ওয়েদার খুবই ভালো হয়ে গেছে, খুবই সুন্দর মনোরম ওয়েদার। যদি তোমরা আসতে চাও তো তোমরা এই টাইমে ভিজিট করে যেতে পারো। সো ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।